এটা তো রাজনীতির অভিযোগ রাজনীতিবিদরা করবেন। সরকারি দলের সবকিছু মেনে নিলে বিরোধী দলেরও তো রাজনীতি থাকে না, তাদেরও তো দেখাতে হবে যে তারা রাজনীতি করছে। সেটা করতে যে কিছু বিষয়ে তারা অবতারণা করেছে, যেটা রাজনীতির অপরিপক্কতা নিদর্শন হিসেবে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আলটিমেটলি গণতন্ত্রে যদি 5 বছর অন্তর অন্তর ভোট হয়, সেই ভোটের কারণে হলো যে প্রেশার থাকে, সেই প্রেশারে দুই দলই তখন চিন্তা করবে যে না, আমরা ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেনের কোনো কিছু করব না। আজ জাতীয় সংসদে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনের জন্য 17 সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে বিএনপি ও অন্যান্য দল থেকে প্রতিনিধি নেওয়ার কথা বলা হয়েছে। তবে বিরোধী দল এই প্রস্তাব নিয়ে এখনই সায় দিচ্ছে না। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাফ কথা, তারা কেবল সংশোধনী নয়, বরং পূর্ণাঙ্গ সংস্কার চান এবং কমিটিতে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চান। প্রশ্ন উঠছে, জুলাই সনদে বর্ণিত 48টি বিধানকে কেবল সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব? সংবিধান সংশোধন না সংবিধান সংস্কার? বাংলাদেশের রাজনীতিতে আবারও সামনে এসেছে এই বিতর্ক। এদিকে সরকারের মাত্র 2 মাসের মাথায় আওয়ামী লীগ স্টাইলে শাসনের অভিযোগ তুলে বিরোধী দল প্রশ্ন তুলছে প্রশাসনের দলীয়করণ নিয়ে। অন্যদিকে অর্থনীতি ও কূটনীতিতেও বড় বার্তা। 37,000 কোটি টাকার বোয়িং চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যাচ্ছে। এটি উন্নয়নের প্রতীক নাকি নতুন ঋণ নির্ভর ঝুঁকি, সে প্রশ্ন উঠছে। মূলত এই বিষয়গুলোই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ব্যারিস্টার ওমর ফারুক, সিনিয়র আইনজীবী, সম্পাদক প্রার্থী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। ধন্যবাদ। সে সঙ্গে আরও আছেন শাহেদ আলম, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব শাহেদ আলম, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। যেমনটি বলছিলাম যে সংবিধান সংশোধনের জন্য 17 সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সরকারি দলের তরফ থেকে, যেখানে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান জানাচ্ছেন যে সংশোধনী নয়, পূর্ণাঙ্গ সংস্কার চান তারা। এই যে আমরা শুরু থেকেই দেখছি সংবিধান সংস্কার না সংশোধন, এটি নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েই গেছে। এই পার্থক্যের সমন্বয় কিভাবে হবে? আপনাকে অনেক ধন্যবাদ, আমার সহালোচককে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি যখন বলছেন তখন আমিও দেখছি সংবাদটি হয়তো সংসদ শেষ হওয়ার, অধিবেশন শেষ হওয়ার কিছুক্ষণ আগে এটি হয়েছে, এবং এটি নতুন কোনো বিষয় না। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে এর আগ দিয়ে যখন এই অধিবেশন শুরু হয় তার কয়েকদিনের মাথায় বিরোধী দলীয় নেতাকে, সম্মানিত নেতাকে রুমে রেখে নিয়েছিলেন সংসদ নেতা জনাব তারেক রহমান, এবং সেখানে তারা বসে ধারণা করা হয় যে অন্যান্য বিষয়ের সাথে এটিও বিষয় ছিল। এবং পরে আমরা সংসদ অধিবেশনে নানান বিতর্কের মধ্যেও আমরা যেটা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রস্তাব করেছিলেন যে আমরা সংবিধান সংশোধনে একটা কমিটি করব। সেই কমিটিতে তিনি রাজিও হয়েছিলেন, জামায়াতের আমির, বিরোধী দলীয় নেতা, এবং তিনি এই প্রস্তাবও রেখেছিলেন। ওই দিন আমি সংসদে উপস্থিত ছিলাম, উপস্থিত থেকে সেই বিতর্ক দেখার সুযোগ হয়েছিল আমার। উনি বলেছিলেন যে না, ঠিক আছে, এইটাতে 50% প্রতিনিধিত্ব, অর্থাৎ বিরোধী দল থেকেও 50%, সরকারি দল থেকেও 50% সদস্য মিলে এটা করা যেতে পারে। কিন্তু আমি এর আগের আলোচনায় বলেছিলাম, যেহেতু জামায়াত ইসলামের সংসদীয় রাজনীতিটা জামায়াত যতটা না করছে তার চেয়ে বেশি করছে এনসিপি, অর্থাৎ এনসিপির কিছু সদস্য আছে তারা জুলাইয়ের পরিচিত মুখ, এবং তারা আইন এবং সংস্কারের বিষয়টাতে বেশি সোচ্চার জামায়াত ইসলামের থেকে। সুতরাং তারা পরবর্তীতে মাথা নেড়ে এইটার বিরোধিতা করলো, এবং পরের দিকে আমরা দেখলাম যে জামায়াত তার অবস্থান বদল করে বলল, না, আমরা তো এইভাবে বলি নাই, আমরা এইভাবে একমত হই নাই, অন্যভাবে আমরা একমত ছিলাম। সেই সব কারণে তারা পরে বেঁকে বসলো এবং ওয়াকআউট আউট করলো আর কি। এবং সেক্ষেত্রে তারা বলতে থাকলো, না, সংবিধান সংস্কার কমিটি হবে, নট সংশোধন কমিটি। সেই বিতর্কের মধ্যেই আছি আমরা। কিন্তু জুলাই সনদের স্পষ্ট, আপনার এই শোতেই হয়তো আমি দেখিয়েছিলাম বক্স করে, ওখানে লেখা আছে সংবিধান সংশোধন কল্পে এই নিম্নলিখিত সংস্কারগুলি বাস্তবায়ন করা যেতে পারে। সুতরাং সরকারি দল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধান, জুলাই সনদে বর্ণিত সংবিধান সংশোধন কল্পে সাথে মিল রেখে এই সংসদীয় কমিটি গঠন করেছে। আর বিরোধী দল চাচ্ছে সংবিধান সংস্কার কমিটি। আমার মনে হয় না খুব বেশি পার্থক্য আছে দুটির মধ্যে। এখন যেই কমিটি গঠনের প্রস্তাব করা হলো, জামায়াত ইসলামের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা এখনই
সিদ্ধান্ত দিচ্ছি না, আমরা ভেবে দেখব। হয়তো এর মধ্যে নানান রকম আলোচনা হবে, আবার সরকারি দল বিরোধী দলের নেতা উপনেতাদের মধ্যে বৈঠক হবে, এবং পারস্পরিক লেনদেন এবং ছাড়ের যে বিষয়গুলো আছে সেগুলো যদি অ্যাডজাস্টমেন্ট হয়, আমার ধারণা বিরোধী দলও এখানে যোগ দিবে এবং একটা সংবিধান সংশোধন কমিটি, যেটা খুবই প্রয়োজন আমাদের, কারণ জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এটা সংসদে রেটিফাই অর্থাৎ ভোটাভুটির মাধ্যমে গৃহীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আইন না। সেই কারণে আইনটা বাস্তবায়ন করার জন্য সব দলের দায়বদ্ধতা আছে, বাধ্যবাধকতা আছে। কিন্তু এতদিন কিন্তু আমরা জাতীয় সংসদ থেকে শুরু করে রাজনীতির মাঠ সব জায়গায় কিন্তু এই অভিযোগগুলো শুনেছি যে সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে পিছিয়ে যাচ্ছে কিংবা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইছে না। এই যে কমিটি গঠনের প্রস্তাব, এর মধ্য দিয়ে সরকারের সদিচ্ছা প্রমাণ হয় কি? এটা তো রাজনীতির অভিযোগ রাজনীতিবিদরা করবেন। সরকারি দলের সব কিছু মেনে নিলে বিরোধী দলেরও তো রাজনীতি থাকে না, তাদেরও তো দেখাতে হবে যে তারা রাজনীতি করছে। সেটা করতে যে কিছু বিষয়ে তারা অবতারণা করেছে, যেটা রাজনীতির অপরিপক্কতার নিদর্শন হিসেবে প্রকাশিত হয়েছে। সেই জায়গাগুলোতেও নানান রকম সমালোচনা এবং চাপের মধ্যে তারা পড়েছেন। আমি কেবল বলবো না সরকারি দলের তরফে তারা চাপের মধ্যে পড়েছেন, তারা জনগণের তরফ থেকেও চাপের মধ্যে পড়েছেন। এই কারণে যে তারা যখন মাঠ গরম করতে চেয়েছেন, বড় মিছিল করতে চেয়েছেন, এইসব অজুহাত তুলে, অভিযোগ তুলে, জনগণ কিন্তু সেখানে সায় দেয় নাই এবং তারা বৃহৎ পরিসরে জনমত গঠন করতে পারেনি। একদম প্রমাণিত যে না, ধরেন নির্বাচনের আগে তাদের যেসব দল এবং অ্যালায়েন্সের যেসব মিটিং মিছিল হতো, সেখানে যে পরিমাণ মানুষের জনসমাগম ছিল, এখন তো তার 1/3 নেমে এসেছে, বরঞ্চ আরও কম। সেই কারণে আমি বলছি জনসম্পৃক্ততা পায়নি। সুতরাং চাপটা শুধু যে সরকারি দলের উপর আছে তা না, বিরোধী দলেরও উপর আছে। কারণ মানুষ চাইছে যে তোমরা এই লেবুটার বেশি কচলায়ও না, বরঞ্চ সমাধানের পথে আসো। রাষ্ট্র কিভাবে ভালোভাবে চলবে, অনেকগুলো ক্রাইসিস আছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস, ন্যাশনাল ক্রাইসিস। আজকে যখন এই আলোচনা করছি তখন প্রথমবারের মতো দেখলাম যে 4 জনকে উগ্রপন্থী সন্দেহে আটকও করেছে সরকার। তো এই ধরনের নানান ক্রাইসিস আছে। সব মানুষ চাচ্ছে যে আর ওই পূর্বতর ভেদাভেদের রাজনীতি, একদিনও ক্ষমতায় থাকতে দিব না, সুখে থাকতে দিব না, এই ধরনের হুমকি ধুমকির পরিবর্তে গঠনমূলক রাজনীতি। সুতরাং বিরোধী দল চাপে আছে। আরেকটা যেটা বললেন যে সরকার সংস্কার চায় না বলে যে রাজনীতিটা করার চেষ্টা করছে, তারে সরকার কি পজিটিভ কিনা সংস্কারের জন্য? আমি তো মনে করি সরকার পজিটিভ, এবং তারা তো বারবারই বলছে যে জুলাই সনদে একটি লাইনও যেখানে তারা স্বাক্ষর করেছে, যেই অবস্থায় স্বাক্ষর করেছে তার প্রত্যেকটা অক্ষর তারা পালন করবে। কিন্তু যেটা স্বাক্ষর করে না, অর্থাৎ নোট অফ ডিসেন্ট রেখে দিয়েছিল সেখানে, সেই জায়গা থেকে তারা নড়চড় হবে না। তারা নোট অফ ডিসেন্ট সহই আলোচনাটা করবে এবং রাষ্ট্র পরিচালনার প্র্যাকটিক্যালিটি বিবেচনা করে যেসব সমস্যাগুলো আছে সেগুলোকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্যে একটা সমাধানে পৌঁছানোর তারা চেষ্টা করবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহিদ আলম। ব্যারিস্টার ওমর ফারুক, একদিকে আমরা দেখলাম যে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলো সরকারের তরফ থেকে, কিন্তু কমিটিতে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাইছে বিরোধী দল। কিন্তু আইনমন্ত্রী আবার বলছেন যে শতাংশ হিসেবে গেলে বিরোধী দলের 26% আসে, সেখানে তারা বিরোধী দলের পক্ষ থেকে 5 জনের নাম চাইছেন। এটি যেমন একটি প্রশ্ন, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে এই যে সংশোধন কিংবা সংস্কার, এই বিতর্ক কি অহেতুক বিতর্ক কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রত্যেকটা টকশোতে শুরুতে আমি 71, 90 এবং জুলাই 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই শুরু করি। এই কারণে শুরু করি কারণ আমরা যত দিন যাবে ততদিন তাদেরকে ভুলে যাওয়া আমরা শুরু করব, ভুলে যাব। এবং এই কারণেই আমি এই 3 দেখা আমি 71 অত দেখিনি, 90 আমি পার্টিসিপেটরি ছিলাম, জুলাইতেও পার্টিসিপেটরি ছিলাম, যার কারণে মনে করতেছি। আপনার প্রশ্নে আসি। দেখেন, সংসদীয় রাজনীতিতে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, বাট বোথ পার্টির আলটিমেট গোল হবে জনগণের কল্যাণ করা, জনগণকে আস্থায় নিয়ে ওনারা ওনাদের জনপ্রিয়তা বৃদ্ধি করবেন, এটি চাওয়া। আজকে যে একটা ভালো জেস্চার আমরা লক্ষ্য করলাম, ভালো একটা প্রস্তাব যে একটা কমিটি গঠন হবে, সংবিধানের সংস্কার বলেন, পরিবর্তন বলেন, এটি হওয়া জরুরি। এই কারণে আদালতেরও তো রায় আছে, অনেকগুলো সংশোধনী আদালত বাতিলও করেছেন। সেই ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন সংস্কার ছাড়া তো আর কোনো বিকল্প পথ নেই। এবং যেই অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে 4-5টা, এটা নিয়েতেও অনেক আলোচনা হয়েছে এবং সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ একটি রং মেসেজ পেয়েছে যে এরা সংসদে গিয়ে সংসদ গঠিত হওয়ার পরে সম্ভবত এরা মানুষের কথা ভুলে যায়, মানুষের সাথে ওয়াদা করা ভুলে যায়। আর সবচেয়ে বড় কথা, দেখেন
জুলাই সনদ ম্যাক্সিমামটা বিএনপির 31 দফা, আমি যদি ভুল না করে থাকি, অথবা আমার যদি ভুল না হয়ে থাকে। আমি মনে করি বিএনপির 31 দফা এই যে সংস্কার কমিশনের যে প্রপোজাল ছিল ওটার চেয়েও অনেক অনেক বেশি স্ট্রং ছিল। 1 থেকে 8 ধারার ভিতরে আমাদের রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, প্রেসিডেন্ট কয় মেয়াদে থাকবে, প্রধানমন্ত্রী কয় মেয়াদে থাকবে, যিনি রাষ্ট্রপতি, যিনি দলের চেয়ারম্যান হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না, এরকম অনেক অনেক প্রপোজাল এবং কর্মসূচিগুলো আছে। ওগুলো যদি পালিত হয় তাহলে আমার মনে হয় বিতর্ক থাকবে না। সরকারি দল বিরোধী দল যারা এখন আছেন ওখানে, তাদের বন্ধুত্ব কিন্তু অনেক অনেক বেশি, অনেক অনেক বছরের চলা, একসাথে পথ চলা, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এই কয় বছর, 1.5-2 বছর আগ পর্যন্ত। তো সুতরাং আমি মনে করি এদের ভিতরে যদি ঐক্য না থাকে, এরা যদি জনগণের কল্যাণে ঐক্য না হতে পারে, তাহলে তো মানুষের আর আসার জায়গা থাকবে না। কারণ আমরা যে জায়গাটিতে আমার প্রশ্ন, আমি যদি প্রশ্নটি একটু শেষ করি, আমরা কিন্তু সংবিধান সংস্কার নিয়ে শুরু থেকে বিতর্ক দেখেছি। সংবিধান সংস্কার পরিষদ গঠন হবার কথা ছিল, দ্বৈত শপথের কথা বলা হয়েছিল, এগুলোকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের সংকট ছিল। এই যে প্রস্তাব সরকারের তরফ থেকে দেখলাম যে সংসদীয় সংশোধনের বিশেষ কমিটি গঠনের যে প্রস্তাব, সমস্যার সমাধান হবে কিনা? সমস্যার সমাধানের তো শুরুটা হলো, এবং আমি তো মনে করি এগুলো সংসদীয় রাজনীতির জন্য একটা গুড জেস্চার। এবং এই দর কষাকষি হবে, 5 জন হবে কি 7 জন হবে, ইভেন আমি তো মনে করি যদি গুড ইন্টেনশন থাকে, সরকারি দলও যদি 50-50 দেয় তাতেও অসুবিধা নাই। গুড ইন্টেনশন থাকলে বিরোধী দল যদি 40-60-তে আসে তাও অসুবিধা নাই। এখানে একটা সুযোগ তৈরি হলো, বিরোধী দল তার একটা প্রপোজাল দিতে পারবে, ইয়েস এই পয়েন্টগুলোতে, এই অধ্যাদেশ অনুচ্ছেদগুলোতে আমরা চাই পরিবর্তন, আমরা চাই সংযোজন, আমরা চাই বিয়োজন। সরকারি দল বলবে না আমরা অতটুকু মানি না, এটা জনগণের কাছে চলে যাবে। অর্থাৎ জনগণের কাছে চলে গেলে জনগণের যে একটা প্রেশার থাকে, অর্থাৎ আলটিমেটলি গণতন্ত্রে যদি 5 বছর অন্তর অন্তর ভোট হয়, সেই ভোটের কারণে হলো যে প্রেশার থাকে, সেই প্রেশারে দুই দলই তখন চিন্তা করবে যে না, আমরা ডেন্ট্রিপেন্ডাল টু দ্য সিটিজেনের কোনো কিছু করব না। অর্থাৎ সংসদীয় গণতন্ত্র তো এটাই কমিটির মাধ্যমে হবে। আমি তো মনে করি অতি শীঘ্রই সংসদীয় কমিটি যতগুলো আছে সব কমিটিগুলো গঠিত হওয়া উচিত। তাহলে হয় কি, গণতন্ত্র, আমরা যে অভিযোগ করে বসি যে সিটি কর্পোরেশনগুলো সব দলীয় লোক নিয়োগ দিয়েছে, এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এগুলোতেও দেওয়ার একটা কথা হয়েছে। কিন্তু দেখেন, মানুষ যখন আলোচনায় যখন আনলো যে এটা শুভ হচ্ছে না, ভালো হচ্ছে না, বিএনপি যেহেতু ঐক্যমত্যের সরকারের কথা বলছে, দলীয়ভাবে সব তার দলের লোকজনকে এইভাবে দেওয়া শুরু করেছে, তারা একটু পিছিয়ে এসছে। এটাই ডেমোক্রেসি। অর্থাৎ মানুষের পালস বুঝে সরকার পদক্ষেপ নেবে, ভূমিকা নেবে, আমরা সেটাই দেখতে চাই। আমি বলি এগুলো একটা শব্দের লড়াই। আমার কথা হলো আপনি সংস্কার করেন, আপনি পরিবর্তন করেন, পরিবর্ধন করেন, যে নামেই করেন না কেন, যেই সংবিধানগুলো আমাদের এখানে আমরা মনে করেছি, আদালত মনে করেছে যে এগুলো এখানে সন্নিবেশিত হওয়া উচিত না, এবং আমাদের 13 অ্যামেন্ডমেন্ট তত্ত্বাবধায়কের বাতিলের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের কবর রচিত হয়েছে। যে গণতন্ত্র 3 টার্মের ভোটের মাধ্যমে আমরা একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছি, এবং বিদেশের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, আমরা ভোট দেওয়া শিখেছি, আমরা নেতা নির্বাচন করা শিখেছি। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যখন অ্যাকাউন্টেবিলিটির ভিতর আসা শুরু করেছে, সেই মুহূর্তেই তত্ত্বাবধায়ক বাদ দিয়ে সংবিধানের কাটছাট করে এবং নতুন আঙ্গিকে সবকিছু প্রবেশ করিয়ে এক ব্যক্তিকে ওখানে এমন এমন জায়গায় হাইলাইট করা হয়েছে যে প্রফিটের উপরে চলে গিয়েছে। ওই পরিবারের কারো বিরুদ্ধে কথা বলা যাবে না, মামলা হবে। শুধু একটা মামলা না, সারা বাংলাদেশে হাজার হাজার মামলা একসাথে হবে। আমরা চাই এই সংস্কৃতির পরিবর্তন করা। তো এগুলোর যদি পরিবর্তন করতে হয়, এগুলোর এই সংবিধানের পরিবর্তন অবিসম্ভাবী, এবং আদালতও সেই হিসেবে রায় দিয়েছে। আমি যেই কথাটি আবার রিপিট করি যে আদালতের রায়ের পরে এই সংবিধান যে অবস্থা আছে এই অবস্থায় থাকতে পারে না। এটার পরিবর্তন দরকার, সংস্কার দরকার। যেই নামেই বলেন, শব্দের আপনি যুদ্ধ করে তো লাভ নেই। আর আপনি যদি বিরোধী দল যদি মনে করে যে না ঠিক আছে, শব্দ এদিক সেদিক করে আমি আলটিমেটলি আন্দোলন করব, ওয়াকআউট করব, এটা করব, তাহলেও হবে না। আবার সরকারি দলও যদি এমন কোনো কিছু ইনভাইট করে, কেওয়াজ ইনভাইট করে যে বিরোধী দলকে একটা বল মাঠে ছেড়ে দিয়ে তাদেরকে যদি আন্দোলনের দিকে ঠেলে নিয়ে যায়, তাহলে তো সুখকর হবে না। তো সুতরাং বিএনপির এই 17 সদস্য বিশিষ্ট কমিটি শুরুতেই যেটা দিয়েছে আমি স্বাগত জানাই। এরপরে বিএনপির উচিত হবে, যদি ওখানে অ্যাটলিস্ট 50% চেয়েছে, অ্যাটলিস্ট ওদেরকে 26 যদি নর্মাল হতে পায়, বিএনপির অসুবিধা তো নয় ওখানে 36-46 করতে। আমার কথা হলো সরকারি দলকে কিন্তু প্রথম এগিয়ে আসতে হবে। সরকারি দল আপার হ্যান্ডে থাকে সবসময়, আর বিএনপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা। আমি লাস্ট শোতে আপনাকে বলেছি, এই সংসদে যারা আছে তারা কেউ কিন্তু পরাজিত না, ইন এ সেন্স তারা সবাই বিজয়ী। আমি উদাহরণ দিয়েছি গত শোতে, আমাকে শেষ করতে দিবেন। সেটি হলো বিএনপি তখন ভোটের আগে বলেছে আমরা অ্যাবসলিউট মেজরিটি পাবো, তারা পেয়েছে, তার মানে তারা বিজয়ী। আর জামাতের আসন 2, 3
18, 19, 20 তারা 77, তারা বিজয়ী। এনসিপি একটা নতুন দল, বাচ্চা ছেলেরা, 26-27 বছরের ছেলেরা, তারা 6টা আসন পেয়েছে, তারাও বিজয়ী। 3 বিজয়ী দল যেই সংসদে আছে, সেই সংসদ থেকে যদি মানুষের কল্যাণের জন্য কাজ না আসে, যদি এক টেবিলে বসে যদি কর্মসূচি না দেওয়া যায়, তাহলে তো এটা অনেক বড় দুঃখের কারণ হবে। এবং এটি জুলাইতে যারা নিহত হয়েছে তাদের জন্য, তাদের পরিবারের জন্য বেদনাদায়ক। আমি বলেছি, বারবার বলেছি, আপনি জুলাইয়ের কবরে যদি যান, গিয়ে যদি হাইপোথেটিক্যালি প্রশ্ন করেন, বাবা তোমরা কি ভালো আছো, তোমরা কি ঠিক আছো, ওরা ডেফিনেটলি উত্তর দিবে আমরা ভালো নাই। কারণ হচ্ছে ওদের কাছেই তো মনে হয় যে যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, তোমরা তাদেরকে আসলে সঠিক পথে বিচারের আওতায় তো আনতে পারো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার ওমর ফারুক। শাহেদ আলম, জামায়াত নেতা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন যে বর্তমান সরকার আওয়ামী স্টাইলে দেশ চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তি আসলে কতটুকু? কেন 2 মাস বয়সী সরকারের প্রতি এই অভিযোগ? আমার মনে হয় ওরা আওয়ামী লীগকে খুবই মিস করেন আর কি, এজন্য সবকিছুতে আওয়ামী লীগ দেখেন। কারণ হলো আওয়ামী লীগের যারা রাজনীতি মাঠ পর্যায়ের যারা কর্মী সমর্থক, তাদের অধিকাংশই তো ভিড়ে গিয়েছেন জামায়াত ইসলামী। এবং আমাকে নির্বাচনের পরপরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো প্রেডিকশন করেছিলেন জামায়াত 19 থেকে 34টা আসন পাবে, কিন্তু পরে দেখা গেলো 68টা আসন পেল, তার মানে প্রেডিকশন ভুল কিনা। তা আমি বলেছিলাম দেখেন, জামায়াত যে 68টা আসন পেয়েছে এবং ভোটের সংখ্যায় যে 28% ভোট, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে 23 না 28%, যে আমাদের ভোট ছিল 5 থেকে 7%, সেখান থেকে 23% যে দাঁড়ালো, এটাকে আপনাকে দেখতে হবে সমস্ত অ্যান্টি বিএনপি ভোটের একটা কম্বিনেশন। তো অ্যান্টি বিএনপি ভোটের কম্বিনেশনে কি থাকে, জামাত থাকবে, এনসিপি থাকবে, আওয়ামী লীগ, সব মিলিয়ে। এখন আওয়ামী লীগের কিছু অংশের ভোট যে একেবারে বিএনপি পায়নি তা কিন্তু আমি বলছি না, কিন্তু মোটা দাগে সবই পেয়েছে জামায়াত ইসলামী। এবং তারা ওই জামায়াতের আওয়ামী লীগের যে পুরাতন রাজনীতির যে বয়ান, কালচার, ভাষা, এগুলোকে অ্যাডপ্ট করছে। যেমন বিএনপিকে তারা এটাকে কি বলে, ধরেন এই যে যেসব নামে ডাকছেন, শব্দ চয়ন করছেন, প্রধানমন্ত্রী কন্যাকে যেসব শব্দ চয়ন করছেন, এগুলো কাদের উদ্ভাবিত? তখন কি জামাত উদ্ভাবন করেছে এইসব শব্দগুলো, না তখনকার আওয়ামী লীগ উদ্ভাবন করেছিল? একই ধরনের একটা বাজে মন্তব্য করার কারণে তখনকার মন্ত্রী মুরাদকে বহিষ্কার করেছিলেন দল থেকে শেখ হাসিনা। তো এগুলো তো ওই আওয়ামী কালচার। তো ওই আওয়ামী কালচারটা যেহেতু আওয়ামী লীগ নাই, অ্যাডপ্ট করছে জামায়াত ইসলাম, সেই কারণে তারা মনে করতে পারেন যে না বিএনপি আওয়ামী স্টাইলে চলছে, এটা আওয়ামী প্রেম থেকে হতে পারে। কিন্তু আমি বাস্তবে যেটা দেখি যে না, এই সরকার যেটা চলছে তারা একটা সেন্সিবল রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছে। সেন্সিবল এই অর্থে যে তারা কোনো বিভেদ চাচ্ছেন না, বিরোধী দলকে খুব বেশি বিমাতাসুলভ আচরণ করতে চাচ্ছেন না। দেখুন, সংসদে চলাকালীন একজন সংসদ সদস্য অসুস্থ হলেন, তাকে দেখতে গেলেন খোদ সংসদ নেতা। বাংলাদেশে এর আগে আমরা কোন সংসদীয় ব্যবস্থায় এই ধরনের জেস্চার দেখেছি? বরঞ্চ বিরোধী দলের কেউ রক্তাপ্ত হলে, আঘাতপ্রাপ্ত হলে, গুলিপ্রাপ্ত হলে আমরা বলতে শুনেছি যেটা গরুর রক্ত, পশুর রক্ত। বিরোধী দল থেকে তো বারবার অভিযোগ করাই হচ্ছে যে সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে, কিন্তু যখন সেই বক্তব্যের আমরা যদি বলি যে পাল্টা উত্তর দেওয়া হয় যে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, নির্মূলের রাজনীতি আসলে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কিনা, সেই প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। শাহেদ আলম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিরোধী দল যেমনটি বলছে যে সরকার নব্য ফ্যাসিবাদ কায়েম করেছে এবং আওয়ামী লীগকে হটাতে 17 বছর লাগলেও এই সরকারকে হটাতে 17 দিনও লাগবে না। অন্যদিকে আবার পাল্টা বক্তব্যে বিএনপি মহাসচিব বলছে যে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করা হবে। এই যে আমরা সরকার এবং বিরোধী দলের যে বক্তব্য দেখছি, যে ভাষার ব্যবহার দেখছি, সেটি আসলে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক নয় কি? এখন সাংঘর্ষিক, কিন্তু কোথাও না কোথাও থেকে তো এটি ব্যবহৃত হচ্ছে, এবং সেগুলো যেন আর ব্যবহৃত না হয় সেটার জন্য দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ হলো, আপনি যদি নির্মূলের রাজনীতি করেন, আমি কারোর বিরুদ্ধাচরণ করছি না, কিন্তু নির্মূলের কথাটা কখন এসেছে? যখন অব্যাহতভাবে জামায়াতের তরফ থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, 7 দিনে ফেলে দেওয়া হবে। এমনকি বিএনপির তে অলমোস্ট জায়গা না পাওয়া অবহেলিত একজন নেতা যখন এনসিপিতে জয়েন করলেন, উনিও এসে হুঙ্কার দেয় যে যে বিএনপির জন্য উনি এতদিন রাজনীতি করলেন, মামলা খেলেন, সেই দল থেকে নমিনেশন পেয়ে না বিএনপিকে 7 দিন ফেলে দিবে। তো এটা তো এমন না যে এই দেশের জনগোষ্ঠী একটা রাজনৈতিক দলকে এত সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদে পাঠিয়েছে, যেই দলকে নির্মূল করার জন্য
শেখ হাসিনা তার দলবল সহ বাংলাদেশের হিস্ট্রিতে এমন হয় না, এমনকি দক্ষিণ এশিয়া কেন, এশিয়ার হিস্ট্রিতে হয় না যে একটা রাজনৈতিক দল কমপ্লিটলি আপরুটেড ফ্রম দ্য গ্রাউন্ড। তো সেই রকম একটা পরিস্থিতিতে যখন জামায়াত ইসলামী এবং তার সহযোগীরা বলেন সরকারকে ফেলে দেওয়া হবে, এখন আপনি আমাকে ফেলে দিতে চাইলে আমি কি করব? আমার তো গ্রাউন্ড আছে, আমার তো গ্রাউন্ড শক্ত, এবং আমি 17 বছরের আন্দোলন সংগ্রাম করে এখানে এসেছি। অন টপ অফ দ্যাট পাবলিক ভার্ডিক্ট দিয়েছে, যে রায় দিয়েছে আমাকে বসার জন্য। এখন আপনি যদি আমাকে, কিংবা ব্যারিস্টার সাহেব যদি আমাকে বলেন আপনাকে ফেলে দিব 7 দিনের মধ্যে, তো ওনাকে কি আমি জায়গায় বসায় রেখে রাজনীতি করব না ওনারটাও ফেলে দেওয়ার চেষ্টা করব আমি? তাই না? রাজনীতি তো হচ্ছে খেলা হলো, যদি আপনি কঠোরভাবে আপনার প্রতিপক্ষ যে আপনাকে নির্মূল করতে চাচ্ছে তাকে যদি আপনি জবাব না দিতে পারেন, তাহলে তো রাজনীতি না করে খুব আইসক্রিম বিক্রি করা ভালো। এটা সবাই পছন্দ করবে যে আইসক্রিম দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, উনি ভালো আইসক্রিম বিক্রি করছেন। কিন্তু রাজনীতি তো আইসক্রিম বিক্রি না, তাই না? নির্মূলের কথা যখন আপনি বলবেন তখন পাল্টা নির্মূলের আসবে। তো অব্যাহতভাবে শুনতে শুনতে তখন সরকারি দলের তরফ থেকেও বলছে, এখন সরকারি দল তো আর বলে নাই যে জামায়াতকে রাজনীতির মাঠ থেকে নির্মূল করা হবে, বলছে রাজনীতির মতাদর্শ দিয়ে। এখন মতাদর্শের লড়াই তো চলতেই থাকবে। মতাদর্শের যদি লড়াই না থাকে তাহলে তো আমার আবার রাজনীতি থাকে না। মতাদর্শের লড়াইয়ের কথা যখন বললেন তখন কিন্তু আজ আমরা দেখলাম সংসদে বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়ে প্রশ্ন রেখেছেন জামায়াত নেতা আজহার। এখন জামায়াত সবচেয়ে বড় রাজাকার যদি মুক্তিযোদ্ধার দল কিভাবে হয়, একটা দলের যার প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক, সেই প্রশ্ন যদি উনি করেন, মাওলানা আজহার সাহেব, এটিএম আজহার সাহেবের কথা যদি বলি, উনি তো স্রষ্টার কাছে ওনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এমনকি বিএনপির কাছেও, এমনকি 24শে আন্দোলনে যে সব ছেলে মেয়ে প্রাণ দিচ্ছে। কারণ নাহলে তো আজকে ওনার সহকর্মীদের মতো ওনারও ওপারে থাকার কথা ছিল, যে এই আইনে ওনার বিচার হয়েছে এবং যেখানে ফাঁসির কাস্টে ছিলেন, কন্ডেম সেলে ছিলেন তিনি, সেখান থেকে উনি বেরিয়ে এসে সংসদ সদস্য নির্বাচন করেছেন এবং সংসদ সদস্য হয়েছেন। এসে যেই স্বাধীনতার জন্য যেই দলটি প্রধান জীবনের বাজি রেখে কালুরঘাট থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তো তারা কেন মুক্তিযুদ্ধের দল হবে না, তাই না? তিনি বলেছেন তো সেই জায়গায় প্রতিষ্ঠা হয়েছে 1978 সালে, আর মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে। আচ্ছা ঠিক আছে, এখন মানে এই ধরনের অবিবেচকের মতো প্রশ্ন করলে তো আর এটার উত্তর দেওয়া অসম্ভব, তাই না? অবিবেচকের মতো প্রশ্ন করলে। তো আমি যেটা বলছিলাম, যখন এই যে মতাদর্শের রাজনীতির কথা, সেটা আমি শেষ করছি। পার্থ আমাদের সংসদ সদস্য, উনি সংসদে একটা কথা বলেছেন যে আমরা বিভেদ করব না, জাতিগত আমাদের মধ্যে বিভেদ থাকবে না। তো উনি বলছেন আচ্ছা ঠিক আছে, বিভেদ আমাদের থাকবে না, হিন্দু মুসলিম থাকবে না, রাশিয়া আমেরিকা থাকবে না, কিন্তু 71-এর প্রশ্ন যখন আসবে, এই রাষ্ট্রের জন্মলগ্নের ইতিহাস যখন আসবে, তা আমরা কি হাওয়ার সাথে যুদ্ধ করেছিলাম না আমাদের একটা প্রতিপক্ষ ছিল? সেই প্রতিপক্ষ ছিল পাকিস্তান, এবং পাকিস্তানের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস। তো তারা পার্লামেন্টে, তো তাদের বিরোধিতা তো আমাদের করতেই হবে, এই আইডেন্টিটি পলিটিক্স তো থাকবেই, তাই না? জি, ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার ওমর ফারুক, সরকার পতনের হুমকি দিলে তার জবাব রাজপথে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন সরকার পতনের হুমকি দিলে বিরোধী দল থেকে আপনাদের পতন ঘটানো হবে। বিরোধী দল এবং সরকার দুই পক্ষই যখন বলে যে পতন ঘটানো হবে, তখন আসলে রাজনৈতিক স্থিতিশীলতা থেকে কত দূরে আমরা? জি, ধন্যবাদ আপনাকে। এগুলা যখন বলা হয় তখন আমরা আবার ব্যাকে চলে যাই আর কি। আমরা এক পা এগোই তো দুই পা পেছোই, যে শামীম ওসমানের খেলা হবে, এটা শেষ পর্যন্ত ওবায়দুল কাদের নিলেন, এটা আমাদের রাজনীতির কালচার হয়ে গেলেন। আমি বিস্মিত হয়ে যেতাম যে এই ধরনের একটা স্লোগান দিয়ে ওবায়দুল কাদেরের মতো লোক প্রতিদিন তামাশা করতে, অর্থাৎ তামাশায় পরিণত হয়েছে আমাদের পলিটিক্স। এই শব্দগুলো যখন আসে রাজনীতির মাঠে তখন তামাশা তামাশা মনে হয়। আর নির্মূল শব্দটা তো একদমই নেগেটিভ শব্দ, এটা ব্যবহার করা উচিত না। আমি মনে করি ব্যবহারের পরপরই এটা উইথড্র করা উচিত ছিল। আমাদের অনেক ভুল হয়ে যায়, আমরা স্লিপ অফ টাং বলি। এটা আমি মানে মতাদর্শ দিয়ে পরাজিত করব এরকম বললে হয়তো আরো বেশি পারফেক্ট হতো। আমার ইভেন ইশরাকে যে কথা বলছে কারেক্ট, রাজপথে মোকাবেলা হবে। রাজপথে মোকাবেলা ডাজন্ট মিন দ্যাট রাজপথে মারামারি হবে। যদি এটা মিন হয় তাহলে আমি এটা কন্ডেম করি। রাজপথে মোকাবেলা হবে, ইট ডাজন্ট মিন দ্যাট এক পক্ষ হরতাল করবে আর এক পক্ষ, এগুলোর যুগ শেষ। আর আমাদের পৃথিবীটা এত ছোট হয়ে আসছে, আর বাংলাদেশের মতো একটা দেশে এখন যে সংকট চলছে, আরও সংকট ঘনীভূত হচ্ছে, 60,000 কোটি টাকা নাকি ছাপানো হয়েছে, এগুলোর জন্য কিন্তু সবাই মিলেমিশে কিন্তু কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আগের গতানুগতিক রাজনীতি, বিএনপি আওয়ামী লীগ যেটা আমরা দেখেছি, সেটিতে সবাই ত্যক্তবিরক্ত। শুধু ত্যক্তবিরক্ত না, আমরা অর্থনৈতিকভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা পৃথিবীর কাছে
মর্যাদাহীন হয়ে গেছি। দেখুন মর্যাদার কেন দরকার পৃথিবীর কাছে? কারণ পৃথিবী যখন বিনিয়োগ করবে তখন আপনার দেশের এই রাজনৈতিক সহনশীলতা দেখবে, আপনার দেশের শিক্ষা দেখবে, স্বাস্থ্য দেখবে, আপনার দেশের রুল অফ ল দেখবে। আমি এই শিক্ষা স্বাস্থ্য রুল অফ ল এর উপর আমি একটু কথা বলে নিতে চাই। দেখেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতই ভঙ্গুর, আপনি ঢাকা মেডিকেলে যাবেন এখনও আরশোলা দেখবেন, তেলাপোকা দেখবেন, বারান্দায় হাঁটতে পারবেন না। জেলা শহরের 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটালে যাবেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি দুর্গন্ধে ওখানে যেতে পারবেন না, ডাক্তার বসে না, আপনার নার্সের অপ্রতুলতা, সব কিছু যাচ্ছে তাই অবস্থা। আপনি শিক্ষার কথা বারবার আমি রিপিট করি এই কারণে, আমাদের দেশের ম্যাট্রিক পাস ইউরোপের 7 পাস, আমরা কত পিছিয়ে আছি। বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনছে সরকার, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সেটি কতটুকু আসলে সময় উপযোগী সিদ্ধান্ত, সেই প্রশ্নটি রাখছি আমি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আরআইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার ওমর ফারুক, নিশ্চয় আপনি অবগত আছেন বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনছে সরকার, আগামীকাল চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই যে বর্তমান অর্থনৈতিক সংকটের কথা বলা হচ্ছে, জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে অর্থনীতির সব সূচক এখন নিম্নগামী, এই মুহূর্তে এই সিদ্ধান্ত কতটা সময় উপযোগী? দেখেন, আমি যেখান থেকে শেষ করেছি আপনার প্রশ্নে যাওয়ার আগে ওখান থেকেই শুরু করে দেই যে আমি বলার চেষ্টা করেছি যে সংসদীয় গণতন্ত্রে সরকার ডাজন্ট মিন দ্যাট সেই একমাত্র সরকার, সব কিছুর রেসপন্সিবিলিটি তার। বিরোধী দল ডাজন্ট মিন দ্যাট তার কোনো দায়িত্ব নাই, সেই বিরোধী দল শুধু সমালোচনা করবে, ওয়াকআউট করবে, বেরিয়ে আসবে, সমালোচনা করবে। নো, বোথ আর লাইবল ফর অল গুড ডিড, বোথ আর লাইবল ফর অল ব্যাড ডিড। আজকে যেমন আমি উদাহরণ দেই, জ্বালানির ক্রাইসিসের পরে যখন সরকারের পক্ষ থেকে বিরোধী দলের সদস্যদেরকে নিয়ে সমান সংখ্যক, সম্ভবত ইফ আই এম নট রং, একটা কমিটি করলো, আমরা আশ্বস্ত হয়েছি। সংবিধান সংস্কারে যখন 17 সদস্য কমিটি করে আশ্বস্ত হয়েছে। আমি যেটা প্রশ্ন করেছি যে আমাদের স্বাস্থ্যখাত ভঙ্গুর, হামের টিকার অভাবে আমার প্রজন্ম মরে যাচ্ছে, এর চেয়ে বড় ক্রাইসিস আর কী হতে পারে? সেখানে আমরা এক হতে হবে। আমাদের দেখেন, আমাদের স্বাস্থ্যের কথা বলছি, আমি শিক্ষার কথা বলছি, আমাদের ম্যাট্রিক পাস, ওদের 7 পাস। আমাদের দেশের একটা মেডিকেল কলেজ এখন ব্রিটেন আর রিকগনিশন দেয় না, অথচ যেটা 20 বছর আগেও দিত, 30 বছর আগেও দিত। অর্থাৎ তারা জেনে গেছে আমাদের দেশে মেডিকেল কলেজে ভর্তি হয় প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে, আমাদের কলেজে মেডিকেল কলেজগুলোর অনুমোদন হয় রাজনৈতিক বিবেচনায়, আমাদের মেডিকেল কলেজগুলোতে যেখানে পড়ায় হয়তো নার্স প্রফেসর হয়ে যায়। আমি আপনাদেরকে যে এই শব্দ ব্যবহার করেছি অতি রাগে, অতি খুবই দুঃখে, এগুলো অ্যাড্রেস করা কত জরুরি একটা প্রজন্মকে আপনি শিক্ষিত করার জন্য আর রুলই করার জন্য। তার রুল অফ ল তো নাই। 47 লাখ মামলা পেন্ডিং, এবং 47 লাখ মামলার ভিতর যারা যারা পার্টি আছে তারা নিঃশেষ হয়ে গেছে, তাদের কথা ভাববার আমাদের সুযোগ নাই। এই ভাবনার জন্যই এই সংসদ। এই সংসদে যদি আপনার মনে হয় আমাদের সুপ্রিম কোর্টে আজকে মামলার জট বৃদ্ধি পেতে 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 আমাদের একটা মামলা 7, 8, 10, 15 বছরও শেষ হয় না। এই গত কয়েক সপ্তাহ আগে একজন বিচারপতি দুঃখ করে বলেছে 20 বছর পরে একজনের পেনশনের রায় দিয়েছে, যে এখন উনি জানে না পেনশনের যার পক্ষে রায় গিয়েছে সে জীবিত আছে কি মৃত, তার লয়ারও চলে গেছে। এবার আমি বোয়িং এর কথায় আসি, আমাদের বোয়িং দরকার আছে। আপনি প্রশ্নটা এইভাবে করেছেন যে এখন এই মুহূর্তে কি দরকার কিনা। এক্স্যাক্টলি, আমার এই মুহূর্তে হামের টিকার, যেখানে হামের টিকার আমার টাকা নাই, বাজেট নাই, আমি হসপিটালগুলোতে আমি আইসিইউ স্থাপনের যদি আমার বাজেট না থাকে, তাহলে এই ক্ষেত্রে আমি তো মনে করি 37,000 কোটি টাকা হয়তো বেশি টাকা না, কিন্তু বর্তমান সময়ের জন্য বেশি টাকা। সেই ক্ষেত্রেও একটা কমিটি করা উচিত বলে আমি মনে করি। সংসদীয় কমিটির মাধ্যমে আমি মনে করি এটা যাচাই বাছাই করে করবে। আর আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই, আমার কাছে এরকম একটা মামলা এসেছে লাস্ট সময়ে, এই বোয়িং এর নামে 12,000 কোটি টাকা তছরূপ হয়েছে এই 2.5 বছর আগের রেজিম সরকারের সময়। সেগুলো দেখার জন্য আমার মনে হয় একটা কমিটি গঠন করে এই কাজগুলো করা উচিত বলে আমি মনে করি। শাহেদ আলম, বিমানের বহর সম্প্রসারণ হচ্ছে, এটি কি এই মুহূর্তে প্রয়োজনীয়তা নাকি আসলে বাণিজ্য চুক্তির বাধ্যবাধকতা? এটা আমি বলবো বাণিজ্য চুক্তির বাধ্যবাধকতা অনেকখানি, এবং এই চুক্তির দায় এই সরকারের না, চুক্তি করার দায় সরকারের না, কিন্তু চুক্তি বাস্তবায়ন করার চাপ এই সরকারের উপর আছে, সেটার কন্টিনিউশন আমি বলতে পারি। কিন্তু এটাও ঠিক আপনাকে বলতে হবে যে ইউ হ্যাভ টু লুক ফার্দার ফিউচার। আমার 3rd টার্মিনাল ওপেন হচ্ছে, 3rd টার্মিনালের যে জৌলুস এবং এটা যে ব্যবস্থাপনা, এটা খুব শীঘ্রই ওপেন হবে। আর বোয়িং তো এমন না যে ওই ডলার স্টোরে পাওয়া যায়, গেলাম আর দোকান থেকে একটা বোয়িং নিয়ে আসলাম। আমার ওইটার অর্ডার দিলেও এটার ডেলিভারি হইতে একটা নির্দিষ্ট সময়, 6 মাস, 8 মাস, বছরের একটা প্রসেস আছে।
তো যেই সময় আমার থার্ড টার্মিনাল ওপেন হবে সেখানে আমরা যদি আমাদের বিমান ব্যবস্থাপনাটাকে ওই জায়গায় না নিতে পারি, তাহলে যেই লক্ষ্যে টার্মিনালের ইনভেস্টমেন্ট হয়েছে, যে বৈশ্বিক বিমান পরিচালনায় যে কম্পিটিটিভ এয়ারলাইন্স হিসেবে বাংলাদেশ বিমানের যে অন্তর্ভুক্তি, সেটা সম্ভব হবে না। সেই কারণে হয়তোবা এটা হচ্ছে, তবে এটা কিন্তু ঠিক একদিকে অভ্যন্তরীণ ঋণের চাপ, অন্যদিকে এই বৈগের মধ্য দিয়ে বৈদেশিক ঋণের চাপ সরকার সামাল দিতে পারবে কি? নিশ্চয়ই সরকারের সামাল দিতে। আমি খুব বলি, আমার সাথে কিছুদিন আগে তথ্য অর্থ উপদেষ্টার একটা অনানুষ্ঠানিক বৈঠক আলোচনা হয়েছে, আমি সেখানে জানার চেষ্টা করেছিলাম এসব বিষয় নিয়ে, এবং আমার মনে হয়েছে তারা খুবই কনফিডেন্ট যে অর্থনীতি যে জায়গায় আছে। এমনকি এইটাও তারা বলেছে যে আইএমএফ যদি আমাকে খুব বেশি চাপ দেয় তাহলে আমি আইএমএফ থেকে বেরিয়ে আসবো। এটা অফ দ্য রেকর্ড কথা, আমি অন রেকর্ডে বলে ফেলছি, কিন্তু তাদের কনফিডেন্সের জায়গাটা এইরকম। নিশ্চয়ই আপনাকে দেখতে হবে যে, নিশ্চয়ই কোথাও না কোথাও আপনাকে দেখতে হবে যে বাংলাদেশে রেমিটেন্স ফ্লো আসছে রেকর্ড, হ্যাঁ, 3 বিলিয়নের উপরে, 3.2 3.5 বিলিয়ন ডলার। তো ইটস এ কন্টিনিউশন অফ মানি। আবার আপনাকে এটাও দেখতে হবে যে এই ট্যারিফ যেই কারণে আমি এই বোয়িংগুলো কিনছি, সেইটা যদি এনশিওর হয় তাহলে আমার 4.4 বিলিয়ন ডলারের রপ্তানি গার্মেন্টস, সেটা 6-7 বিলিয়ন ডলারে উন্নত হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো আপনি যদি ব্যয় না করেন আপনার তো আয় আসবে না। মানি ড্রাইভস মানি, মানি ব্রিংস মানি। কিন্তু সক্ষমতার নিশ্চয়ই একটি প্রশ্ন থাকে। সক্ষমতার প্রশ্ন আছে। আপনাকে যদি ওইভাবে ভাবতে থাকেন, আপনার কনফিডেন্সের জায়গা যদি নিতে পারেন, এবং চ্যালেঞ্জ যেগুলো আছে, মূল সমস্যাটা কি? কার্ভিং কারাপশনস। আপনার বাজেট থেকে পয়সাকে আপনি উধাও করে ফেলছেন। 200 টাকার জিনিস 2000 কোটি টাকা বানায়। তো 200 টাকার জিনিসকে যদি আপনি 250 টাকা বানান, 300 টাকা বানান, যদি 2000 কোটি না বানান, তাহলে তো ইট ইজ ইওর ক্যাপাসিটি, সক্ষমতা। তো সেই সক্ষমতার যদি গুড ইনটেনশন থাকে, এক্স্যাক্টলি সঠিক ব্যবস্থাপনা থাকলে, আমি মনে করি না এটা কোনো অর্থনৈতিক চাপ। ব্যারিস্টার ওমর ফারুক, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।